দর্শক আমন্ত্রণ ইসলাম ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে সাথে আছি আমি মিলা খন্দকার। দর্শক শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। ফ্রান্সের প্যারিস থেকে আজ যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করার কথা রয়েছে। তার ধারণা করা হচ্ছে কৌশলগত অংশীদারিত্বের পাশাপাশি বেশ কিছু বাণিজ্যিক ও নীতিগত বিষয় নিয়ে আলোচনা হবে দুই নেতার। বৈশ্বিক নানা ইস্যু ছাড়াও আলোচনায় উঠে আসতে পারে বাংলাদেশ প্রসঙ্গ। ক্ষমতার প্রথম মেয়াদে নরেন্দ্র মোদীকে পরম বন্ধু দাবি করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে এবারের সম্পর্কের সে সমীকরণটা একটু ভিন্ন, কেননা দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসেই অংশীদারদের ওপর চাপ প্রয়োগের নীতিতে অটুট মার্কিন প্রেসিডেন্ট। আসন্ন ট্রাম্প মোদী বৈঠক ঘিরে তাই শুরু হয়েছে নানা জল্পনা। এবারের বৈঠকে বাণিজ্য অভিবাসনের মতো বেশ কিছু বিতর্কিত বিষয় উঠে আসবে বলে মত বিশেষজ্ঞদের। ভারতের সাথে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি রয়েছে প্রায় $46 বিলিয়ন। এই ঘাটতি কমানোর জন্য ট্রাম্প ভারতের আমদানি শুল্ক আরও কমানোর দাবি তুলতে পারেন বলে ধারণা করা হচ্ছে। পাল্টা দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রস্তাব আসতে পারে মোদির পক্ষ থেকেও। বিশ্ব বাণিজ্যে যুক্তরাষ্ট্রের প্রভাব বাড়ানোর জন্য এবারের মেয়াদে বেশ সোচ্চার মার্কিন প্রেসিডেন্ট। তাই রাশিয়ার পরিবর্তে যুক্তরাষ্ট্রের কাছ থেকে তেল কিনতে মোদীকে চাপ দিতে পারেন ট্রাম্প। এছাড়া কৌশলগত বেশ কিছু সহায়তা চুক্তির প্রস্তাব দিতে পারে যুক্তরাষ্ট্র, যাতে বিশ্ববাজারে চীনের প্রভাব মোকাবেলায় একসাথে কাজ করতে পারে দুই দেশ। ট্রাম্প মোদী আলোচনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু ভাবা হচ্ছে অবৈধ অভিবাসনকে। যুক্তরাষ্ট্র থেকে এরই মধ্যে 104 অভিবাসীকে ফিরিয়ে নিয়েছে ভারত। আর অভিবাসী ফেরত পাঠানোর দাবি তুলতে পারেন ট্রাম্প। আলোচনায় উঠে আসতে পারে পারমাণবিক জ্বালানিতে মার্কিন বিনিয়োগের বিষয়টিও। সেই সাথে প্রযুক্তি খাতে ভারতীয়দের কর্মসংস্থান নিশ্চিতে H-1B ভিসা সুবিধা অব্যাহত রাখার অনুরোধ জানাতে পারেন নরেন্দ্র মোদী। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে বৈশ্বিক ইস্যুতেও দুই নেতার মধ্যে হতে পারে আলোচনা। ইউক্রেন ও গাজা যুদ্ধের পাশাপাশি গুরুত্ব পেতে পারে আঞ্চলিক নিরাপত্তার বিষয়টিও। দিল্লি ওয়াশিংটন এই আলোচনায় বাংলাদেশ প্রসঙ্গ উঠে আসবে বলে মনে করছেন পররাষ্ট্র বিশেষজ্ঞরা। মিলা খন্দকার, চ্যানেল 24। দর্শক, ট্রাম্প মোদী বৈঠকের বিষয়ে বিস্তারিত জানতে চাই আমাদের সাথে দিল্লি থেকে যুক্ত হচ্ছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ডক্টর রঞ্জিত সেন। ডক্টর রঞ্জিত, স্বাগত আপনাকে। প্রতিবেদনে যেমনটি শুনছিলাম, ট্রাম্প মোদীর উষ্ণ সম্পর্কের যে বিষয়টা সেটি কি এবারও বিরাজমান থাকবে বৈঠকে? আসলে দিল্লির পক্ষ থেকে কি আশা করা হচ্ছে? দেখুন, প্রথমত নরেন্দ্র মোদী চতুর্থ ফরেন লিডার, যিনি ট্রাম্প প্রেসিডেন্সির নেওয়ার পরে মোদীজি যাচ্ছেন। এর আগে ইসরায়েলের প্রাইম মিনিস্টার, জাপানের প্রাইম মিনিস্টার শিগেরু ইসাবা এবং জর্ডানের কিং আব্দুল্লাহ সেকেন্ড, ওনার পরে চতুর্থ লিডার হিসেবে নরেন্দ্র মোদী ওয়াশিংটন যাচ্ছেন। এবং এটা থেকেই ক্লিয়ার হয়ে যায় যে ইউএস ভারতের সঙ্গে একটা প্রায়োরিটি রিলেশনশিপ, যেটাকে আমরা বলি, সেই জিনিসটা কিন্তু ডেফিনেটলি উঠে আসছে। এবং এর মধ্যে এই এই দুই দেশের মধ্যে মিউচুয়াল কিছু ইকোনমিক ইন্টারেস্ট থাকবে, কিছু স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট থাকবে, যেগুলো নিয়ে কথাবার্তা হওয়ার সম্ভাবনা আছে। এছাড়া টেকনোলজি, ডিফেন্স, কাউন্টার টেরোরিজম এবং ইন্ডো প্যাসিফিক সিকিউরিটি নিয়েও হয়তো আলোচনা হওয়ার সম্ভাবনা খুব আছে। তবে একটা প্রসঙ্গ আমি ডেফিনেটলি বলতে চাই এখানে, সেটা হচ্ছে যে মানে দ্বিপাক্ষিক আলোচনা যেরকম ভাবে অফিসিয়ালদের মধ্যে হবে সেটা তো ডেফিনেটলি হবেই, কিন্তু এছাড়া ওয়ান টু ওয়ান মিটিংও কিন্তু হওয়ার সম্ভাবনা প্রচন্ড আছে। এবং এটাই ইন আ ওয়ে রিফ্লেক্ট করে যে যেটা ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি আগেও বলেছেন, যে ভারত কিন্তু ভারত এবং ইউএস এর যে সুসম্পর্ক, এই সম্পর্কটা কিন্তু মোদিজির ভিজিটে আরো বেশি দৃঢ় হয়ে দাঁড়াবে দুই দেশের মধ্যে। ডক্টর রঞ্জিত, এই বৈঠকে বাংলাদেশ ইস্যুতে কোনো আলোচনা হওয়ার সম্ভাবনা আছে কিনা? যদি আঞ্চলিক নিরাপত্তার ইস্যুটি যদি সেখানে আসে, বাংলাদেশ কি সেখানে গুরুত্বপূর্ণ কিনা? দেখুন, আন্তর্জাতিক বিষয় তো ডেফিনেটলি আলোচনা হবেই, এবং কূটনীতির উপরেও জিনিসটা অনেকটা ডিপেন্ড করে। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, যে পার্সোনাল র্যাপো যেটা আমরা বলি, সেটা হচ্ছে যে দুই দেশের মানে মোদিজি এবং ডোনাল্ড ট্রাম্প, এদের মধ্যে যে পার্সোনাল র্যাপোটাও একটা খুব সুন্দর অনেকদিন ধরে আছে।
এবং বাংলাদেশ ইস্যুটা আমি বলবো যখন কাউন্টার টেরোরিজম ইন্ডো প্যাসিফিক সিকিউরিটি নিয়ে যখন আলোচনা ডেফিনেটলি হবে, তখন বাংলাদেশের ইস্যুটা উঠে আসতেও পারে। তবে এটা সম্ভাবনা আছে, কিন্তু এটা আসবেই কিনা সেটা এখন আমার পক্ষে বলা ঠিক নয়, কিন্তু সম্ভাবনা ডেফিনেটলি আছে। এটা আমি ডেফিনেটলি বলবো। বাট সঙ্গে এটাও আমি বলতে চাই যে ভারত যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক এতটাই দৃঢ় যে মানে যেভাবে হোক ভারত এখন অনেক কিছু কথা শোনা যাচ্ছে যে ইমিগ্রেশন ইস্যু নিয়ে বা ট্যারিফ ইস্যু নিয়ে অনেক আলোচনা হতে পারে, কিন্তু প্রত্যেকটা আলোচনায় কিন্তু একটা সমাধান থাকবে। এবং এটাতেই কিন্তু আমি বলবো যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কিন্তু এই কাজটা এবং মানে ভারত এবং যুক্তরাষ্ট্র যে সুসম্পর্কের যে দৃঢ়তা আসবে সেই জিনিসটা কিন্তু দুই দেশের এই মার্কিন প্রেসিডেন্ট এবং ভারতের প্রধানমন্ত্রী দুজনেই কিন্তু এটা সুদৃঢ়ভাবে আরো এগিয়ে নিয়ে যাবেন দুই দেশের সম্পর্ক, এবং বাংলাদেশটা আসতেও পারে বাংলাদেশ ইস্যুটা নিয়ে। জি ডক্টর অয়নজিৎ, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, দিল্লি থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন ডক্টর অয়নজিৎ সেন। ইউএসএইডকে অযোগ্য এবং দুর্নীতিগ্রস্ত বলে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ধন কুবের ইলন মাস্ক। মঙ্গলবার হোয়াইট হাউসের এক সংবাদ সম্মেলনে মন্তব্য করেছেন তারা। মার্কিন সরকারি দক্ষতা বিভাগের প্রধান ইলন মাস্ক বলেছেন, ইউএসএইড ভালো কিছু কাজ করলেও সন্দেহজনকভাবে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করেছে। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, সরকারের সততা নিশ্চিত করতেই তিনি নির্বাচিত হয়েছেন। ইউএসএইডের বাইরেও তার তদন্ত শিক্ষা এবং সামরিক ক্ষেত্রেও প্রসারিত হবে বলেও জানান তিনি। দর্শক, ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে নিচ্ছে একটা বিরতি, পিছিয়ে একটু পর সাথেই থাকুন। দর্শক, আবার আমন্ত্রণ ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে। শনিবার জিম্মিদের মুক্তি না দিলে গাজায় ফের আগ্রাসন শুরুর হুমকি দিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। যে কোনো সময় হামলার জন্য আইডিএফ সেনাদের প্রস্তুত থাকতে বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দুপক্ষকে যুদ্ধবিরতির শর্ত মানার আহ্বান জাতিসংঘের। এদিকে ফিলিস্তিনিদের সরিয়ে গাজা দখলের পরিকল্পনা নিয়ে জর্ডানের বাদশাহ আবদুল্লার সাথে বৈঠক করেছেন ট্রাম্প। 15 মাসে প্রায় 1.5 লক্ষ ফিলিস্তিনির মৃত্যুর পর গেল 19 জানুয়ারি কার্যকর হয় ইসরায়েল ও হামাসের যুদ্ধবিরতি। শর্ত অনুযায়ী কয়েক ধাপে সম্পন্ন হয় জিম্মি ও বন্দি বিনিময়। তবে উত্তরাঞ্চলে গোলাবর্ষণ, মানবিক সহায়তায় বাধা সহ বেশ কিছু কারণে অনির্দিষ্টকালের জন্য জিম্মি মুক্তি স্থগিতের ঘোষণা দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। এতে গাজায় আবার আগ্রাসন শুরুর হুমকি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের। শনিবার দুপুর 12টার মধ্যে সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি না দিলে যুদ্ধবিরতি বাতিল করা হবে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সুর ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর। যে কোনো সময় যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন আইডিএফ সেনাদের। বলেন, এ দফায় হামাসকে পুরোপুরি ধ্বংস না করে থামবেন না তিনি। 4 ঘন্টা মন্ত্রিসভায় বৈঠকের পর আমরা সিদ্ধান্তে পৌঁছেছি, শনিবার দুপুরে জিম্মি ফেরত না পেলে আমরা ভয়াবহ হামলা চালাবো। সে লক্ষ্যে উপত্যকার ভেতরে এবং চারপাশে সতর্ক থাকতে বলা হয়েছে সেনাদের। জিম্মি মুক্তি নিয়ে ট্রাম্পের সিদ্ধান্তকে আমরা সমর্থন করি। যদিও যুদ্ধবিরতির এই জটিলতার জন্য বরাবরই ইসরায়েলকে দুষছে হামাস। চুক্তির শর্তকে সম্মান না দেখানো হলে আর কোনো জিম্মিকে ফেরত না দেওয়ার কঠোর অবস্থানে স্বাধীনতাকামী গোষ্ঠীটি। তবে দুপক্ষকে যুদ্ধবিরতির শর্ত মানার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। এদিকে ফিলিস্তিনিদের সরিয়ে গাজার দখল নিতে মধ্যপ্রাচ্য প্রতিনিধিদের সাথে বৈঠকের পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতা নিয়ে মধ্যপ্রাচ্যের প্রথম নেতা হিসেবে জর্ডানের বাদশাহ আবদুল্লার সাথে বৈঠক করেছেন তিনি। এর আগে শরণার্থীদের আশ্রয়ে রাজি না হলে দেশটির জন্য তহবিল বন্ধের হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট। গাজার ফিলিস্তিনিদের আশ্রয়ের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত জানায়নি জর্ডান। তবে উপত্যকার 2000 অসুস্থ শিশুকে চিকিৎসার জন্য নিয়ে আসার পরিকল্পনার কথা জানান বাদশাহ আবদুল্লাহ। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24। টানা 15 মাস ধরে চলা ইসরায়েলি আগ্রাসনের ধ্বংসস্তূপে রূপ নিয়েছে ফিলিস্তিনের অধিকৃত গাজা উপত্যকা। পুনর্গঠন ও পুনর্নির্মাণে $53 বিলিয়ন বেশি অর্থের প্রয়োজন। এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেস। এর মধ্যে প্রথম 3 বছরে মানবিক সহায়তার জন্য দরকার অন্তত $20 বিলিয়ন। 1-2 সপ্তাহ বা মাস নয়, টানা 15 মাস গাজা উপত্যকায় নারকীয় আগ্রাসন চালিয়েছে ইসরায়েল। হাজার হাজার নিরীহ মানুষের প্রাণহানির পর যুদ্ধের আপাত বিরতি চলছে।
কিন্তু পুরো উপত্যকা পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। জাতিসংঘের এক রিপোর্টে বলা হয়েছে গাজার 92% বাড়িঘর এবং 68% রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। এর পুনর্গঠনের জন্য $5,300 কোটি বেশি প্রয়োজন হবে। ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে গাজা উপত্যকা জুড়ে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদে পুনরুদ্ধার, পুনর্গঠন এবং চরম মানবিক বিপর্যয় মোকাবিলার জন্য $53.142 বিলিয়ন মার্কিন প্রয়োজন। এর মধ্যে প্রথম 3 বছরে স্বল্প মেয়াদে প্রয়োজন হবে $20.568 বিলিয়ন। জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস আরও বলেছেন, অবিলম্বে মানবিক প্রয়োজনগুলো পূরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাৎক্ষণিকভাবে এবং স্বল্প মেয়াদে মানবিক সংকট মোকাবিলায় জীবন রক্ষাকারী মানবিক সহায়তা প্রদানের উপর অবিরত মনোযোগের প্রয়োজন হবে। 2024 সালের 11 ডিসেম্বর জাতিসংঘের পক্ষ থেকে $6.6 বিলিয়ন মানবিক সহায়তার জন্য আবেদন করা হয়। ওই আবেদনের পর প্রাপ্ত $3.6 বিলিয়ন গাজার 21 লাখ ফিলিস্তিনির গুরুত্বপূর্ণ চাহিদা মেটাতে বরাদ্দ করা হয়েছে। ইসরায়েলের 15 মাসের বর্বরতায় গাজা এখন পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গত মাসে ইসরায়েল ও ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের মধ্যে যুদ্ধবিরতির অংশ হিসেবে ধ্বংসস্তূপের মধ্যেই নিজ মাতৃভূমিতে ফিরছেন ফিলিস্তিনিরা। ইপসিতা জামান, চ্যানেল 24। বিশ্বব্যাপী শিয়া ইসমাইলি মুসলিম সম্প্রদায়ের নেতাদের উপস্থিতিতে অনুষ্ঠিত হল প্রিন্স রহিম আখা খান পঞ্চমের অভিষেক অনুষ্ঠান। পর্তুগালের লিসবনে অবস্থিত দিওয়ান অব দি ইসমাইলি ইমামাতে অনুষ্ঠিত হয় অনুষ্ঠান। এতে বিশ্বের ইসমাইলি সম্প্রদায়ের পঞ্চম উত্তরাধিকারী ইমামের প্রতি আনুগত্যের শপথ নেন ইসলামী সম্প্রদায়ের নেতারা, যা 35টিরও বেশি দেশে ইসমাইলি জামায়াতখানায় সরাসরি সম্প্রচার করা হয়। উদ্বোধনী ভাষণে আখা খান পঞ্চম তার প্রয়াত পিতা করিম আখা খান চতুর্থের প্রতি শ্রদ্ধা জানান। ধন্যবাদ জানান মিশর ও পর্তুগালের সরকার প্রধানদের। ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে নিচ্ছে আরও একটা বিরতি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। স্বাগত আরও একবার, দেখছেন ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে। ফ্রান্সের প্যারিসে ঘোষণা করা আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা সনদে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানিয়েছে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের পক্ষ থেকে বলা হয়, অতিরিক্ত বিধিনিষেধ ধ্বংস করতে পারে প্রযুক্তির বিকাশকে। ঘোষণাপত্রের সব অংশের সাথে একমত হতে পারেনি যুক্তরাজ্য। এআই উন্নয়নে উন্মুক্ত নৈতিক দৃষ্টিভঙ্গি গ্রহণের প্রতিশ্রুতি দেয়া ওই ঘোষণায় স্বাক্ষর করেছে ফ্রান্স, ভারত ও চীন সহ 7টি দেশ। এদিকে সম্মেলনে বিশ্ব নেতাদের সাথে করমর্দনের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অবজ্ঞা করতে দেখা গেছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে। মোদীকে ম্যাক্রোর এড়িয়ে যাওয়ার সেই ছবি ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেখানে দেখা যায় হ্যান্ডশেকের জন্য মোদী হাত বাড়ালে তাতে সাড়া দেননি ফরাসি প্রেসিডেন্ট। ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশ নিতে দুবাইয়ের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাত 8:45 হজরত শাহজালাল বিমানবন্দর থেকে একটি বিশেষ বিমানে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা হন তিনি। দুদিনের সংক্ষিপ্ত সফর শেষে আগামী শুক্রবার তার দেশে ফেরার কথা রয়েছে। সামিটে বিশ্বের প্রায় 30টি দেশের রাষ্ট্র সরকার প্রধান উপস্থিত থাকবেন। গেল মাসে সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দেন প্রধান উপদেষ্টা। সেখানে দুবাই কালচার অ্যান্ড আর্টস অথরিটির চেয়ারপারসন শেখ লতিফা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম এই সামিটে অংশ নিতে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানান। দর্শক, এই ছিল আজকে ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে। বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন চ্যানেল 24 এর পর্দায়। এছাড়া দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে। ধন্যবাদ সকলকে।